হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। একজন পর্ন স্টার সে একটি মার্ডার কেসে ফেসে যায়। পুলিশ তদন্ত করতে এসে মেয়েটির প্রেমে পড়ে যায় এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে। মেয়েটির অতীত জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। এখন পুলিশ কি পারবে মেয়েটিকে বাঁচাতে? এই খুনের পিছনে কি রহস্য লুকিয়ে আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লেমার, বাচ্চারা দূরে থাকো। ওয়েব সিরিজের শুরুতে একটি ছেলে স্নান করে তার রুমে আসে আর জামা পরে। তখন আয়নায় তার প্রতিচ্ছবি আসে আর বলে জুতা কোথায়। ছেলেটির নাম সুরাজ। সুরাজ দেখে তার জুতা নেই, তা দেখে সে অবাক হয়ে যায়। তখন একটি মেয়ে আসে আর বলে জুতার প্রয়োজন নেই, তুমি যেখানে যাবে ওইখানে জুতা লাগবে না। সুরাজ বলে কোথায় যাবে? মেয়েটি কিছু না বলে চলে যায়। পরে সুরাজ নিজেকে বাধা অবস্থায় আবিষ্কার করে। মেয়েটি একটি ইঞ্জেকশন নিয়ে আসে, তা দেখে সুরাজ ছটফট করে। মেয়েটি বলে ইঞ্জেকশন দিলে তোমার ঘুম আসবে আর তোমার সকল কিছু মনে পড়ে যাবে। এ বলে ইঞ্জেকশন পুশ করতে যাবে, তখনই সুরাজের ঘুম ভেঙে যায় আর সে খুব ভয় পায়। পরে সুরাজ একটি সিগারেট ধরায় আর দোয়া টেনে একটি মেয়ের সাথে ইন্টিমেট হওয়া কল্পনা করে। পরে সুরাজ তার পরিচিত একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসে, তার নাম টিনা। সুরাজ বলে আমি এক আজব স্বপ্ন দেখি আর স্বপ্নে কিছু একটা খুঁজতে দেখি। টিনা বলে তার মানে তোমার মাইন্ড কিছু একটা খুঁজছে, তা তোমাকেই খুঁজতে হবে। সুরাজ বলে কিভাবে? টিনা বলে এসব যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে সকল কিছু খাতায় লিখো। সুরাজ চুপ হয়ে যায় আর একটি মেয়ের সাথে ইন্টিমেট হওয়া কল্পনা করে। পরে সুরাজ খাতায় লিখে আর বলে আমার কাছে যা ছিল, প্রশাসনের পাওয়ার, কেয়ারিং পরিবার, বন্ধু আর সুন্দর একটি গার্লফ্রেন্ড। সিন চলে যায় 3 মাস আগে। সুরাজ তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটি ব্রিজের ওপরে আসে। মেয়েটির নাম সিমি। এখানে এসে সিমি খুব খুশি হয়। সুরাজ তখন সিমিকে গাড়ির উপরে বসায় আর তাকে কিস করতে যায়। সিমি বলে তোমার নামে পুলিশকে কমপ্লেন করব। সুরাজ বলে করে দাও, কেস তো আমার কাছে আসবে। এ বলে তাকে কিস করতে চায়। সিমি বলে বিয়ের পরে করবে, আর একটু ধৈর্য ধরো। সুরাজ বলে আমি ধৈর্য করতে পারবো, কিন্তু আমার শরীরের একটা অংশ ধৈর্য করতে পারবে না। সিমি বলেছি তুমি পুলিশের চাকরি কিভাবে পেলে আমি বুঝতে পারছি না। আর বলে তুমি 1 নম্বর গুন্ডা। সুরাজ তাকে কাছে টানে। সিমি কিস করতে যাবে, তখনই সুরাজের ফোন আসে। তা দেখে সিমি মুস্কি আসে। সুরাজ দেখে তাম্বে ফোন করেছে। তাম্বে হলো জুনিয়র পুলিশ। সিমি বলে তোমার গার্লফ্রেন্ডের ফোন এসে গেছে, তাকেই বিয়ে করো। এ বলে মন খারাপ করে বসে থাকে। সুরাজ কল রিসিভ করে আর দ্রুত একটি বাসায় আসে। তাম্বে বলে স্যার বিয়ে হয়ে গেছে। সুরাজ বলে মার্ডার হয়েছে, আজ বিয়ে না। এ বলে বাসার ভিতরে ঢুকে পড়ে। ফরেন্সিকের লোকেরা এভিডেন্স সংগ্রহ করে। সুরাজ ঘরের চারদিক ঘুরে দেখে, হঠাৎ সে একটি মেয়ের ফটো ফ্রেম দেখে। তা দেখে সুরাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটির নাম নাতাশা। পরে সুরাজ ডেড বডির কাছে আসে। আসলে একটি ছেলে খুন হয়েছে, তার নাম ঋষভ। তাম্বে বলে ঋষভকে চাকু দিয়ে খুন করা হয়েছে আর বলে ঘুমের মধ্যেই তাকে খুন করা হয়েছে। সুরাজ বলে এই ঘরে কে কে থাকে? তাম্বে বলে ঋষভ আর নাতাশা ম্যাম। সুরাজ বলে নাতাশা ম্যামকে? তাম্বে বলে নাতাশা ম্যামকে চিনেন না? আর বলে সে হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে বড় স্টার। সুরাজ বলে সুপার স্টার মানে? তাম্বে বলে পর্ন স্টার। সুরাজ বলে তুমি কিভাবে জানলে? তাম্বে বলে আমার বউ বলেছে। সুরাজ রেগে যায় আর বলে নাতাশা ম্যামকে এখন কোথায় পাবো? এ বলে তারা দুজন সিটি হসপিটালে চলে আসে। তাম্বে ডক্টরকে চেম্বার থেকে বাইরে আসতে বলে। ডক্টর বাইরে আসে। সুরাজ বলে স্টেটমেন্ট কখন নিতে পারবো? ডক্টর বলে কাল সন্ধ্যায় নিতে পারবেন। সুরাজ বলে ওকে, আর সেখান থেকে চলে যায়। পরে একজন কনস্টেবল আসে আর বলে অ্যাডাল্ট ছবির হিরোইনের উকিল এসেছে। সুরাজ বলে তার নাম নাতাশা। কনস্টেবল বলে সরি স্যার। সুরাজ বলে তাকে বসতে বলো, আমি আছি। কনস্টেবল বলে ইয়ে স্যার, আর সেখান থেকে চলে যায়। পরে সুরাজ তার চেম্বারে আসে আর বলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? উকিল বলে নাতাশা ম্যাম এখন স্টেটমেন্ট দেওয়ার জন্য তৈরি না, আর তাকে একটি কাগজ দেয়। কিন্তু সুরাজ কাগজ নেয় না আর বলে আমাদের পুরো অধিকার আছে নাতাশাকে জিজ্ঞাসাবাদ করা, আই উইটনেস হিসেবে এবং সাসপেক্ট হিসেবে। তাই কাল 9টায় নাতাশাকে পুলিশ স্টেশনে আসতে বলবেন। উকিল ফাইল নিয়ে সেখান থেকে চলে যায়। পরে সুরাজ বড় অফিসারের কাছে আসে, তার নাম সন্দীপ। সন্দীপ বলে ঋষভ মার্ডারের কেসে ইনভেস্টিগেশন করার জন্য সিআইডি স্বপ্না বিশ্বাস তোমাকে হেল্প করবে। সুরাজ দ্বিমত পোষণ করলেও স্বপ্না তাকে ভরসা দেয়। সন্দীপ বলে এইটা হাই প্রোফাইল কেস, ওপর থেকে অনেক প্রেশার রয়েছে, তাই দুইজন মিলে এই কেসটা ইনভেস্টিগেশন করো। সুরাজ বলে ওকে স্যার, আর তারা দুজন সেখান থেকে চলে যায়। পরে সুরাজ বলে তাম্বে ম্যামকে সকল রিপোর্ট দিয়ে দাও যাতে ম্যামের প্রমোশন হয়। তাম্বে বলে ওকে স্যার। স্বপ্না চুপ হয়ে যায়, অর্থাৎ তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। স্বপ্না বলে আজ 3টা বাজে মর্গে যাব। সুরাজ চুপ হয়ে যায়। পরে তারা দুজন মর্গে চলে আসে। ডক্টর বলে ঋষভকে রাত 2টার দিকে খুন করা হয়েছে। ভিকটিমের শরীরে কোনো ড্রাগস নেই। যখন তাকে মারা হয়েছে ঋষভ তখন গভীর ঘুমে ছিল। তার শরীরে অনেকবার চাকু দিয়ে প্রেস করা হয়েছে। প্রথম চাকুর প্রেসটা খুবই ক্লিন ছিল, বাকিগুলো পরিষ্কার ছিল না। যে চাকুটি দিয়ে মারা হয়েছে তা সাধারণত সকলের কাছেই থাকে। ভিকটিমের শরীরে কিছুটা অ্যালকোহল পাওয়া গিয়েছে আর খুন করার আগে সে ইন্টিমেট হয়েছে। সুরাজ ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে যায়। পরে সুরাজ আর তার টিম নাতাশার বাড়ির সিসি ফুটেজ চেক করে। সেখানে তারা একজনকে বাসার ভিতরে আসতে দেখে এবং কিছুক্ষণ পর চলে যেতে দেখে। সুরাজ বলে এর চেহারায় মাস্ক পরা।
তাই চিনতে আমাদের অসুবিধা হচ্ছে। স্বপ্না বলে কিলার মেন দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে। সুরাজ বলে কিলারের কাছে মেন দরজার চাবি আছে। তা শুনে স্বপ্না চুপ হয়ে থাকে। সুরাজ বলে এখন কাকে সন্দেহ করবেন? আর বলেই তাম্বেকে শহরের সকল বিবিরা সন্দেহ করে। তা শুনে তাম্বে হেসে দেয়। স্বপ্না বলে আমাকে রিপোর্টগুলো আবার চেক করতে হবে। সুরাজ বলে অবশ্যই। পরে রাতে সুরাজ ও তার বন্ধুরা ক্যারাম বোর্ড খেলতেছিল। বন্ধুরা নাতাশাকে নিয়ে কথা বলে। একজন বলে নাতাশা মোবাইল স্ক্রিনে এত সুন্দর, না জানি বাস্তবে কতটা হট হবে। আর বলে সুরাজ তারই কেস পেয়েছে। সুরাজ মুস্কি আসে। বন্ধু বলে কেস ইনভেস্টিগেশনের বানায় আবার শুটিং স্পটে চলে যাস নে, এই বলে আসতে থাকে। তখন সেখানে নাতাশা আসে আর বলে আমি পুলিশ স্টেশনে আসিনি, কারণ সোসাইটি আমাকে খারাপ চোখে দেখে। সুরাজ তার কাছে আসে আর বলে ওকে স্টেপেন আমি আপনার ঘরে নিব। নাতাশা চুপ হয়ে তার দিকে তাকায়। সুরাজও তাকে দেখে। নাতাশা ওকে বলে সেখান থেকে চলে যায়। সুরাজ বলে সেই রাতে নাতাশা যখন আমার কাছে এসেছিল মনে হচ্ছিল না কোনো মার্ডার সাসপেক্ট, না কোনো পর্ন স্টার, শুধু এক মাসুম মেয়ে। পরের দিন সিমিকে সুরাজের বাবা মা গয়না পরিয়ে দিচ্ছে। বাবা কথা বলে মা ধমক দেয়। সুরাজের বাবা বলে এই করে সেই রাজ করে, তুমি শিখে রাখো, তোমার কাজে আসবে। সিমি মুস্কি আসে। বাবা বলে আমার ছেলের বিয়ের কাজ চলছে আর এখানে সে কেসের ফাইল দেখছে। সিমি বলে বাবা বিয়ের চাইতে তার কেসটাই বেশি ইম্পর্টেন্ট। সুরাজ তার দিকে তাকায়। সিমি ব্যাঙ্গায় আর মন খারাপ করে বসে থাকে। বাবা বলে আমার মেয়ের উপরে কোনো সময় হাত উঠাবে না। সিমি বলে কোন গয়নাটা পরবো? সুরাজ বলে যেটাই পরবে তোমাকে সুন্দর লাগবে। সিমি চুপ হয়ে যায়। বাবা বলে দুইটাই রেখে দাও। তখন ফোন আসলে সুরাজ সেখান থেকে চলে যায়। জয় বলে বন্ধু আমার জব হয়ে গেছে, কিন্তু পুলিশ ভেরিফিকেশনের কাগজ চাচ্ছে। সুরাজ বলে পুলিশ স্টেশনে এসে নিয়ে যাস। জয় খুশি হয়ে যায়। তখন অফিসার ফোন দেয় আর বলে নাতাশা স্টেটমেন্ট দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সুরাজ বলে ওকে ছাড়া এখনই যাচ্ছি। আর তাম্বেকে নিয়ে নাতাশার বাসায় চলে আসে। নাতাশা তখন হটভাবে শুয়েছিল। তা দেখে তাম্বে হা করে দেখে। সুরাজ তাকে বাইরে যেতে বলে। তাম্বে চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। নাতাশা তাকে বসতে বলে। সুরাজ বসে পড়ে। নাতাশা বলে সবাই আমাকে বাজে নজরে দেখে। সুরাজ বলে এটা আমার জানার বিষয় না। আর অডিও চালু করে বলে আপনি খুন করেছেন নাকি করেননি? নাতাশা বলে আপনিই বলেন আমি খুন করেছি নাকি। সুরাজ বলে আমি প্রমাণে বিশ্বাস করি। আর বলে সেই রাতে কি হয়েছিল। নাতাশা বলে আমি আর ঋষভ 1 বছর ধরে একসাথে থাকি আর আমরা প্রত্যেক রাতেই মিলিত হতাম। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। নাতাশা বলে সেই দিন রাতে ঋষভের চোখে অন্যরকম ভালোবাসা দেখেছিলাম। নাতাশা ঋষভের কাছে আসে। ঋষভ নাতাশাকে আদর করে কিস করে এবং তারা রোমান্টিক হয়ে ইন্টিমিট হয়। ইন্টিমিটের এক পর্যায়ে ঋষভ নাতাশাকে রিং দিয়ে বিয়ের প্রপোজ করে। তাতে নাতাশা খুশি হয়। পরের রাতে তারা শুয়েছিল। হঠাৎ নাতাশার ঘুম ভেঙে যায় এবং দেখে জগে পানি নেই। তাই সে পানি আনতে কিচেনে চলে যায় আর পানি পান করে উপরে আসতে যাবে তখনই কে একজন পিছন দিয়ে তার মুখ চেপে ধরে। নাতাশা চিল্লানোর জন্য চেষ্টা করে কিন্তু পারে না। লোকটি তার গায়ে ইঞ্জেকশন পুশ করে। তাতে নাতাশা সেখানে অজ্ঞান হয়ে যায়। লোকটি সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে চলে আসে। নাতাশা বলে এরপরে খুনি এই সকল কিছু করেছে। সুরাজ বলে আপনি কাউকে সন্দেহ করেন? নাতাশা বলে ঋষভ একজন বড় বিজনেসম্যান ছিল, কিন্তু খুব সহজেই তার রাগ উঠে যেত। আর বলে আমি শিওর তার অনেক দুশ্মন ছিল। সুরাজ বলে আপনি তাদের নাম বলেন। নাতাশা বলে আমি কারোর নাম নিতে পারবো না। সুরাজ বলে সমস্যা নেই, আমি বের করে নিব, কিন্তু আপনি বলে কিছু হেল্প হতো। নাতাশা বলে ঋষভ তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু দুশ্চিন্তা করতেছিল এবং ডক্টর সুরেন্দ্র শর্মার সাথে তার কিছু ঝামেলা হয়েছিল। সুরাজ বলে ডক্টর শর্মাকে? নাতাশা বলে আমার মামা। সুরাজ চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। সুরাজ বলে কি মনে হয় নাতাশা কি নির্দোষ? তাম্বে বলে নাতাশা একজন পর্ন স্টার আর বলে তার কোনো ডর বই নেই। সুরাজ নাতাশাকে কল্পনা করে আর গাড়ি চালায়। পরে তারা পুলিশ স্টেশন আসে আর সাসপেক্টগুলো নিয়ে আলোচনা করে। তাম্বে বলে ঋষভের বিজনেস পার্টনারগুলো শহরের বাইরে ছিল, সাথে ঋষভের এক্স গার্লফ্রেন্ড পবে ছিল। বাকি থাকে ডক্টর সুরেন্দ্র শর্মা। তিনি বলেছেন সে রাতে তার ওয়াইফের সাথেই ছিল। সুরাজ বলে তার মানে কোনো ক্রাইম সাসপেক্ট নেই? তখন স্বপ্না বলে একজন আছে আর নাতাশার ছবি বোর্ডে লাগায়। সুরাজ চুপ হয়ে যায়। স্বপ্না বলে এর ছবি আগে লাগাননি কেন? আর বলে নাকি টিম মেম্বাররা ডিলে কাজ করছে। সুরাজ বলে আমি যা বলেছি তারা তাই করেছে। স্বপ্না বলে তাহলে তুমি ডিলে কাজ করছো? সুরাজ বলে নাতাশা একজন ভিকটিম আর এই খুন করার তার কোনো মোটিভ নেই, কারণ সেই রাতে ঋষভ নাতাশাকে প্রপোজ করেছে। তাহলে কেন নাতাশা ঋষভকে খুন করতে যাবে? স্বপ্না বলে কেস ক্লোজ না হওয়া পর্যন্ত কোনো সাসপেক্ট বাদ যাবে না, এটা আপনি জানেন। সুরাজ বলে আপনি ইনভেস্টিগেশন করতে পারবেন, কিন্তু আমাদের লিস্টে নাতাশা থাকবে না। এ বলে তাকে ছবিটি দিয়ে দেয়। স্বপ্না বলে ওকে আর সেখান থেকে চলে যায়। সুরাজ বলে ঋষভ যদি না থাকে তাহলে নাতাশা সকল প্রপার্টি তার মামা পাবে। তাম্বে বলে সকল মামারা কেন খারাপ হয়? পরে তারা দুজন ডক্টর শর্মার সাথে দেখা করে। সুরাজ বলে আপনার সাথে ঋষভের কি ঝামেলা ছিল? শর্মা বলে এটা আমাদের ফ্যামিলি প্রবলেম। আর বলে খুব তাড়াতাড়ি আমার নামে প্রপার্টি লিখে দিতে চেয়েছিল। সুরাজ বলে লিখে দেয়নি। শর্মা বলে আপনি কি বলতে চাচ্ছেন? এই প্রপার্টির জন্য আমি ঋষভকে খুন করেছি? সুরাজ বলে আমি কখন বললাম? আপনিই তো বললেন।
শর্মা বলে আপনারা আমাকে পেরেশান করছেন। আর বলে এই কেস যদি নাতাশার না হতো তাহলে এখন আমি উকিল নিয়ে আসতাম। সুরাজ বলে ডেকে নেন আর বলে আপনার সাথে আবার দেখা হবে। শর্মা চুপ হয়ে যায়। পরে সুরাজ নাতাশার বাসায় আসে আর বলে আমি কিছু কেসের ব্যাপারে জানতে এসেছি। নাতাশা বলে নিচে আসো। সুরাজ দেখে নাতাশা তার পায়ের লোম পরিষ্কার করছে, তা দেখে সে সরি বলে আর চলে যেতে চায়। নাতাশা তাকে যেতে মানা করে আর বসতে বলে। সুরাজ বসে পড়ে আর নাতাশার লোম পরিষ্কার করা দেখে। নাতাশা বলে কাল শুট আছে, তাই এসব করা প্রয়োজন। সুরাজ বলে ওকে। আর বলে ঘরের চাবি কি অন্য কারো কাছে আছে? নাতাশা বলে না। আর বলে আমি তো কাউকে চাবি দেইনি, ঋষভও দেয়নি। সুরাজ বলে হয়তো কেউ ডুপ্লিকেট চাবি বানিয়েছে। নাতাশা বলে তা আমি বলতে পারবো না। সুরাজ তার পায়ের দিকে তাকায়। নাতাশা তা বুঝতে পারে আর বলে হঠাৎ চাবির কথা বলছো কেন? সুরাজ বলে যে খুনটি করেছে তার কাছে ডুপ্লিকেট চাবি আছে। আর বলে যে অন্যজনকে মারে সে কোনো না কোনোভাবে মরছে। নাতাশা বলে ভালো কথা বলেছ। আর সুরাজের দিকে তাকায়। সুরাজও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরে সুরাজ দোয়া টেনে ভাবে নাতাশার পিছনে আমি অন্য একটি জগৎ দেখছি। আর বলে তার হাসির পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে। এসব ভেবে সুরাজ দোয়া টানে। পরে সুরাজ সিমিকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে আর বিয়ের কার্ড দেখে। সিমি বলে এটা কেস ফেল না। আর বলে কোনটা পছন্দ হয়েছে? সুরাজ বলে আমার কাছে সবই একরকম লাগছে, তুমি চয়েস করো। সিমি বলে আমার মনে হচ্ছে এই বিয়েতে তোমার কোনো ইন্টারেস্ট নেই। সুরাজ চুপ হয়ে থাকে। সিমি বলে তুমি আমাকে বিয়ে করবে তো, নাকি কিছু বদলে গেছে? সুরাজ বলে কি ফালতু কথা বলছো, একটু কাজের প্রেশারে আছি। সিমি বলে তোমার তো আগেও কাজের প্রেশার ছিল, সত্যি করে বলো কিছু বদলে যায়নি তো? সুরাজ বলে তোমার এসব চিন্তা কোথা থেকে আসে? আর বলে কিছুদিন পর আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি। সিমি বলে সরি। আর বলে এই মাসে বিয়ে না হলে আর কোনো মাসে বিয়ে হবে না। সুরাজ তখন গিফট দেয়। গিফটের ভিতরে ফোন দেখে সিমি খুব খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে চুমু দেয়। পরে সুরাজের কল আসে। তাম্বে বলে স্যার নাতাশা ম্যামকে কে যেন আবার অ্যাটাক করেছে। তা শুনে সুরাজ অবাক হয়ে যায় আর বলে আমি এখনই আসছি। এ বলে সেখান থেকে চলে যায়। সিমির মনটা খারাপ হয়ে যায়। পরে সুরাজ দ্রুত নাতাশার বাসায় চলে আসে আর বলে তুমি ঠিক আছো? নাতাশা বলে মাথায় কিছু ব্যথা পেয়েছি, কিন্তু ভালো আছি। স্বপ্না বলে চিন্তা করবেন না, নাতাশা ভালো আছে। সুরাজ বলে এসব হয়েছে কিভাবে? নাতাশা বলে আমি পানি খেতে কিচেনে আসি আর খেয়ে উপরে যাব, তখনই কিছু পড়ার আওয়াজ শুনতে পাই। পরে নাতাশা দেখে জগ থেকে পানি পড়ছে আর বলে কে ওইখানে? তখনই কেউ একজন এসে তার মাথায় হিট করে, তাতে নাতাশা অজ্ঞান হয়ে যায়। সিন বর্তমানে আসে। সুরাজ বলে তাহলে তুমি তার চেহারা দেখোনি? নাতাশা বলে না। সুরাজ বলে তাহলে সেই খুনিই হবে। আর বলে খুনির কাছে নাতাশাকে মারার অনেক সুযোগ আছে। আর বলে খুনির কাছে নাতাশাকে মারার অনেক সুযোগ আছে, কিন্তু মারেনি। তার মানে খুনি কিছু ফেলে গিয়েছে, তা খুঁজতে এসেছিল। নাতাশা বলে খুনি কি তাহলে আবার আসবে? সুরাজ বলে তুমি চিন্তা করবে না। আর তাম্বেকে এই বাড়িতে 2টি কনস্টেবল নিয়োগ করে দিতে বলে। তাম্বে বলে ওকে স্যার। নাতাশা বলে ধন্যবাদ আর তার হাত ধরে। তাম্বে আর স্বপ্না চুপ হয়ে থাকে। সুরাজ চলে যেতে যাবে তখনই নাতাশা তাকে ডাক দেয়। সুরাজ তার নম্বরটি দেয় আর বলে কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। তা দেখে স্বপ্নার হিংসে হয়। তাম্বে চুপ হয়ে থাকে। নাতাশা বলে তুমি যদি না থাকতে না জানি আমার কি হতো। সুরাজ বলে এর জন্যই তো আমি আছি। আর সেখান থেকে চলে যায়। পরে স্বপ্না সুরাজকে ডাক দেয় আর বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তাম্বে সেখান থেকে চলে যায়। সুরাজ বলে কি কথা বলো? স্বপ্না বলে আমি দেখছি তুমি ফেসে যাচ্ছ। সুরাজ বলে মানে? স্বপ্না বলে নাতাশা তোমাকে গোল খাওয়াচ্ছে আর তুমি তার পিছনে নাচছ। সুরাজ বলে তুমি কি ভাবছো আমি জানি না, কিন্তু আমি আমার ডিউটি পালন করছি। স্বপ্না বলে তাই নাকি? একজন মার্ডার সাসপেক্টকে পার্সোনাল নাম্বার দেওয়া পুলিশের অ্যালাও আছে? সুরাজ বলে পুলিশের কাজ হলো মানুষকে হেফাজত করা, তার কারণে যদি নাম্বার দিতে হয় এটা খারাপের কি আছে? নাতাশা বলে আমি তো সব দেখেছি। সুরাজ বলে তুমি এখান থেকে চলে যাও। স্বপ্না বলে ওই মেয়ের চক্করে পরে তুমি প্রফেশনের সাথে গাদ্দারি করছো আর বলে চিটিং করছো। এই বলে সেখান থেকে চলে যায়। সুরাজ মন খারাপ করে আর তাম্বেকে রেখে সেখান থেকে চলে যায়। পরে সুরাজ রাতে বন্ধুদের সাথে ক্যারাম খেলতেছিল আর সিমির কথা ভাবে যে বলেছিল তুমি বদলে যাচ্ছ না তো। নাতাশা বলে তুমি ছাড়া আমার কি হবে? স্বপ্না বলে তুমি প্রফেশনের সাথে চিটিং করছো। এসব ভেবে সুরাজের মনটা খারাপ হয়ে যায় আর রেখে সেখান থেকে চলে যায়। পরে নাতাশা সুরাজকে মেসেজ দেয়, তাতে সুরাজ খুশি হয় আর তারা কিছুক্ষণ চ্যাট করে। পরের দিন সিমি সুরাজের বাবা মায়ের কাছে আসে আর কিছু জিনিস নিয়ে আসে। বাবা বলে গায়ত্রী এসব কি? বিয়ের আগেই বইয়ের ওপরে অত্যাচার শুরু করে দিয়েছ। গায়ত্রী বলে আপনার কাছে বউ, আমার কাছে মেয়ে। সুরাজ বলে তাহল কোথায়? গায়ত্রী আর সিমি একসাথে বলে দরজার পিছনে। তা দেখে বাবা হেসে দেয়। সিমি লজ্জা পেয়ে যায়। পরে সুরাজ টেবিলে আসে, কিন্তু মা তাকে অনেক কথা শোনায়। আসলে সবসময় সুরাজ কাজ নিয়ে বিজি থাকে তাই। বাবা বলে আমি আমার ছেলেকে নিয়ে গর্ববোধ করি আর বলে আমার ছেলে কখনো খারাপ কাজ করতেই পারে না। কিন্তু মা রাগ করে সেখান থেকে চলে যায়। বাবা বলে তোর মায়ের রাগ সহজে ভাঙবে না আর বলে তুই কিছু সময় বের কর বিয়ের জন্য। সুরাজ বলে ওকে বাবা। পরে নাতাশা বাসা থেকে বের হয়ে গেলে স্বপ্না তার বাসায় আসে আর এভিডেন্স খুঁজে। হঠাৎ স্বপ্নার চোখ যায় বেসিনের লাইটের দিকে, যে লাইটটি কালো হয়ে গেছিল।
কিন্তু পাশের লাইটটি কালো হয়নি। সে বুঝতে পারে এখানে কিছু পুরানো হয়েছিল আর পুড়ে যাওয়ার অংশ খুঁজে পায়। পরে তাম্বের কাছে ফোন আসে আর বলে স্যার নাতাশা ম্যামকে অ্যারেস্ট করা হয়েছে। তা শুনে সুরাজ অবাক হয়ে যায় আর দ্রুত পুলিশ স্টেশনে চলে আসে। সুরাজ বলে এটা আমার কেস, তুমি কিভাবে নাতাশাকে অ্যারেস্ট করলে? স্বপ্না বলে আমি তার বাসা থেকে প্রমাণ পেয়েছি আর তুমি তাকে বাঁচাতে চাচ্ছ। সুরাজ রাগ করে সেখান থেকে চলে যায় আর নাতাশার কাছে চলে আসে। নাতাশা বলে তুমি এসেছ আর বলে তারা নাকি প্রমাণ পেয়েছে। আমি তো খুন করিনি, তাহলে তারা কিভাবে প্রমাণ পেল? সুরাজ তাকে শান্ত হতে বলে আর বলে আমি তোমার কিছু হতে দিব না। নাতাশা বলে আমি জেলে থাকতে পারবো না। সুরাজ বলে উপরে প্রেশার রয়েছে তাই এসব হয়েছে। নাতাশা তার হাত ধরে আর কান্না করে। সুরাজ তার দিকে তাকায় আর সেখান থেকে চলে যায়। পরে সুরাজ আর তাম্বে ডক্টর অধিকারীর সাথে দেখা করতে আসে আর বলে আপনার সাথে কিছু কথা আছে। সিন কাট হয়। পরে নাতাশাকে কোর্টে তোলা হয়। উকিল বলে আমার প্রথম উইটনেস ডক্টর অধিকারী। ডক্টর অধিকারী কাট করে আসে। উকিল বলে মার্ডারের পর আপনি নাতাশার ট্রিটমেন্ট করেছিলেন এবং তার শরীর থেকে কিছু কেমিক্যাল পেয়েছিলেন। অধিকারী বলে হ্যাঁ, তার শরীর থেকে যে কেমিক্যাল পাওয়া গিয়েছে এই ডোজের কারণে তার 7 থেকে 8 ঘন্টা গ্যাপ মিটবে না। উকিল বলে খুনি খুন করে নাতাশাকে ড্রাগস দিয়ে অজ্ঞান করে ফেলেছে, তাহলে নাতাশা কিভাবে ঋষভকে খুন করবে? আর বলে সিআইডি কেসকে তাড়াতাড়ি শেষ করার জন্য নাতাশাকে খুনি বানাতে যাচ্ছে। তা শুনে স্বপ্না রাগ করে সেখান থেকে চলে যায়। জজ নাতাশাকে জামিন দিয়ে দেয়। পরে স্বপ্না সুরাজের কাছে আসে আর বলে উকিল কিভাবে জানলো নাতাশার রিপোর্টের ব্যাপারে? সুরাজ বলে আমি দিয়েছি। স্বপ্না বলে তুমি ভুল করছো, আমি তোমাকে দেখে নিব। এ বলে রাগ করে সেখান থেকে চলে যায়। পরে রাতে সুরাজ আর নাতাশা ড্রিঙ্ক করে। নাতাশা বলে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। সুরাজ বলে অন্যের সাথে তুমি কেন পাবে? আর তারা রোমান্টিক হয়ে কিছু ভালো মুহূর্ত পার করে। পরে তাম্বে পুলিশ স্টেশন আসে আর বলে নাতাশার মামা 10 বছর আগের একটি কেসে সাসপেক্ট ছিল, কিন্তু প্রমাণের অভাবে পুলিশ কিছু করতে পারেনি। সুরাজ বলে এই কেসে ইনভেস্টিগেশন অফিসার কে ছিল? তাম্বে বলে অবসরপ্রাপ্ত যোগিন্দার স্যার। পরে তারা দুজন যোগিন্দারের সাথে দেখা করে। যোগিন্দার বলে ডক্টর শর্মা নাবালক মেয়েদের ভোগ করত। হঠাৎ একদিন একটি মেয়ে গায়েব হয়ে যায়। আই উইটনেস অনুযায়ী ডক্টর শর্মার ঘর থেকে মেয়েটি বের হয়ে যায় আর নিজের ঘরে চলে যায়। সুরাজ বলে এই আই উইটনেস কে? যোগিন্দার বলে ক্যাব ড্রাইভার, যে কিনা শর্মার ঘর থেকে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়েছিল। সুরাজ বলে এরপরে মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি এবং লাশটিও না। যোগিন্দার বলে হ্যাঁ। পরে সুরাজ নাতাশার কাছে আসে আর তাকে দেখে। নাতাশা বলে কি দেখছ? সুরাজ বলে তোমাকে। নাতাশা বলে মিথ্যা কথা। আর বলে কি ভাবছ? সুরাজ বলে তোমার কথা। আর বলে আমার কিছু প্রশ্ন জানার ছিল। নাতাশা বলে হ্যাঁ বলো। সুরাজ বলে ডক্টর শর্মা 10 বছর আগে একটি কেসে জড়িত ছিল, তুমি জানো সেই ব্যাপারে? নাতাশা বলে হ্যাঁ জানি। সুরাজ বলে তাহলে বলো কি হয়েছিল? নাতাশা অতীত কল্পনা করে, তাতে তার শ্বাসকষ্ট উঠে যায় আর তাকে ওষুধ নিয়ে আসতে বলে। সুরাজ ওষুধ নিয়ে আসে। নাতাশা ওষুধ খেয়ে ভালো হয়ে যায় আর সুরাজকে জড়িয়ে ধরে। সুরাজ বলে হঠাৎ তোমার প্যানিক অ্যাটাক হলো কিভাবে? নাতাশা বলে অতীত কল্পনা করলে আমার এই সমস্যা দেখা দেয় আর বলে আমি এখানে থাকলে মরে যাব। তাই সুরাজ নাতাশাকে নিয়ে ব্রিজের উপরে চলে আসে। নাতাশা বলে তোমাকে আমার প্রয়োজন। সুরাজ বলে তোমার হঠাৎ কি হয়েছে? নাতাশা বলে আমার অতীতটা খুব ভয়ঙ্কর ছিল। সুরাজ বলে আমাকে বলো। নাতাশা বলতে থাকে আমার বয়স তখন 12 বছর ছিল। একটি অ্যাক্সিডেন্টে মা বাবা মারা যায়। ডক্টর শর্মা তার ঘরে আমাকে জায়গা দেয়। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। শর্মা তার ওয়াইফকে খুব অত্যাচার করত। নাতাশা লুকিয়ে তা দেখে আর কান্না করে। পরে শর্মা নতুন জামা পরার বাহানা করে নাতাশাকে বাজেভাবে স্পর্শ করে। মামি এই বিষয়টা দেখে কিন্তু শর্মার ভয়ে কোনো প্রতিবাদ করে না। শর্মা বলে আই লাভ ইউ বেটা আর তাকে বাজেভাবে টাচ করে। রাতে শর্মা ঘুম থেকে জেগে উঠে আর তার স্ত্রী ঘুমিয়েছে কিনা তা চেক করে। পরে দরজা খুলে চলে যায়। দেখা যায় তার স্ত্রী এখনো ঘুমায়নি, তার নাম নীলা। পরে শর্মা নাতাশার ঘরে চলে আসে। নাতাশা তখন পুতুল দিয়ে খেলছিল। শর্মা তার কাছে আসে আর খেলার বাহানা করে তাকে ভোগ করে। সিন বর্তমানে চলে আসে। নাতাশা বলে আমি তখন কিছু বুঝতাম না, আমার খুব ব্যথা হতো। সুরাজ বলে ডক্টর শর্মা তার ভুলে সাজা পাবে আর তাকে সান্ত্বনা দিয়ে বুকে জড়িয়ে ধরে আর বলে আমি আছি তোমার সাথে। পরে সুরাজ নাতাশাকে বাসায় দিয়ে আসে। তাম্বে চুপ হয়ে থাকে আর বলে আপনার পরিবার চিন্তা করছে স্যার। সুরাজ সেখান থেকে চলে যায় আর বাসায় এসে শুয়ে পড়ে। তখন সিমি ফোন দেয় আর বলে বিয়ের জন্য বাবা অনেক জামা কিনে দিয়েছে, আমি খরচ করতে মানা করেছি। অর্থাৎ নানা রকমের কথা বলে, কিন্তু সুরাজ নাতাশার কথা ভাবে। সিমি বলে কি হয়েছে? সুরাজ বলে এতগুলো প্রশ্নের উত্তর কিভাবে দিব? সিমি সরি বলে আর যা বলে সুরাজ বলে ওকে। তা শুনে সিমি হাসে আর বলে তুমি এখন ঘুমাও আর আই লাভ ইউ বলে ফোন কেটে দেয়। সুরাজ ঘুমিয়ে পড়ে আর বাজে স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তখন নাতাশা কল দেয় আর বলে আমার খুব ভয় লাগছে, আজ আমি একা থাকতে পারবো না, প্লিজ তুমি আমার কাছে আসো। সুরাজ বলে রাত 2টা বাজে, এখন আসা ঠিক হবে না। নাতাশা বলে সরি, আমি কি ভেবে ফোন দিয়েছি বুঝতে পারিনি। এ বলে ফোন রেখে দেয় আর মন খারাপ করে বসে থাকে।
পরে সুরাজ নাতাশার বাসায় আসে আর বলে তুমি ঠিক আছো? নাতাশা বলে হ্যাঁ ঠিক আছি, আর সুরাজকে আসার জন্য ধন্যবাদ দেয়। সুরাজ বলে ওয়েলকাম। নাতাশা বলে প্লিজ তুমি আমার পাশে এসে বসো। সুরাজ তার পাশে বসে। নাতাশা বলে তুমি যখন দূরে চলে যাও ভয় আমার কাছে আসে, আর তুমি কাছে আসলে ভয় দূরে চলে যায়। সুরাজ বলে আমি এসে গিয়েছি তোমার পাশে। নাতাশা বলে আমি তোমার আরও কাছে আসতে চাই। পরে তারা দুজনের দিকে তাকিয়ে থাকে, আর সুরাজ তাকে কিস করে বিছানায় নিয়ে আসে আর বলে আমি তোমার কাছেই আছি, ভয়কে তোমার কাছে আসতে দিব না। এ বলে চেয়ারে বসে থাকে। নাতাশা ঘুমিয়ে পড়ে। সুরাজ তার দিকে তাকিয়ে থাকে। নাতাশা না ঘুমিয়ে তার কাছে আসে আর তারা রোমান্টিক হয়ে কিছু ভালো মুহূর্ত পার করে। পরের দিন সুরাজ ঘুম থেকে উঠে দেখে নাতাশা মন খারাপ করে বসে রয়েছে আর বলে কি ভাবছ? নাতাশা বলে ডক্টর শর্মার কথা ভাবছি। তুমি জানো না সে কতটা ভয়ঙ্কর মানুষ। সে দ্বিতীয়বার চাইবে আমাকে মারার জন্য। পুলিশ 24 ঘন্টা তোমার বাসা পাহারা দিচ্ছে, দরকার হলে 2টা পুলিশ বাড়িয়ে দিব, তবুও শর্মাকে তোমার কাছে আসতে দিব না। তা শুনে নাতাশা খুশি হয়। সুরাজ সেখান থেকে চলে যায় আর পুলিশ স্টেশনে চলে আসে। তাম্বি বলে স্যার আজ এত সকালে? সুরাজ বলে ডক্টর শর্মাকে ডেকে আনো। তাম্বি শর্মাকে ধরে নিয়ে আসে। শর্মা বলে আমাকে বারবার ধরে নিয়ে এসে কেন পেরেশানি করছেন? সুরাজ বলে যা বলছি সোজা উত্তর দাও। শর্মা বলে আমি যা জানি তার সকল কিছু বলে দিয়েছি। সুরাজ বলে 10 বছর আগের ওই মেয়েটির কি হয়েছিল? শর্মা বলে নাতাশা বলেছে। সুরাজ বলে আমরা পুলিশ, আমরা সকল কিছু জানি। শর্মা মুচকি আসে আর বলে নাতাশা অনেক ছেলের সাথে শুয়েছে। সুরাজ বলে আমি নাতাশার ব্যাপারে জানতে চাইনি, আর বলে যা জানতে চেয়েছি তার উত্তর দাও। শর্মা বলে আমার মনে হয় তোমার সাথে নাতাশার গভীর সম্পর্ক হয়েছে। তা শুনে সুরাজ রেগে যায় আর শর্মাকে নিচে ফেলে ইচ্ছে মতো মারে। তাম্বের এসে তাকে থামায় আর সেখান থেকে নিয়ে যায়। পরে সন্দীপ তাদের কথা শোনায় আর শর্মাকে ছেড়ে দিতে বলে। সুরাজ চুপ হয়ে সেখান থেকে চলে যায়। আসলে কমিশনার সুরাজকে 2 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছে। পরে সুরাজ বাসায় আসে। গায়ত্রী তাকে বকা দেয় আর বলে বিয়ে কবে করবে? সুরাজ বলে সিমির কোনো প্রবলেম হচ্ছে না, তোমার প্রবলেম হচ্ছে কেন? বিয়ে ডেট পিছিয়ে দাও। তা শুনে সিমি রাগ করে চলে যায়। সুরাজ তার কাছে এসে সরি বলে। সিমি বলে তুমি কি আমাকে বিয়ে করবে? সুরাজ চুপ হয়ে থাকে। সিমি বলে আমাকে সবাই প্রেশার দিচ্ছে তো তাই এমনটা হচ্ছে, তুমি মনোযোগ দিয়ে কাজ করো, বাবা মাকে আমি বুঝাবো। এ বলে সেখান থেকে চলে যায়। পরে বাবা তার কাছে আসে আর বলে তুই কাজ নিয়ে এত সিরিয়াস, আমার খুব ভালো লাগে, আমি তোকে নিয়ে গর্ববোধ করি। গলির পাশে একটা পানের দোকান আছে না, আমার কাছ থেকে টাকা নেয় না, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও, এইটা আমার খুব ভালো লাগে। আর কিছু ভালো উপদেশ দিয়ে সেখান থেকে চলে যায়। সুরাজ চুপ হয়ে থাকে। পরে সুরাজ নাতাশার বাসায় আসে। নাতাশা বলে তুমি এতদিন কই ছিলে? আমি তোমার জন্য কত টেনশন করেছি। সুরাজ বলে তোমার কেসটা আমি অন্যজনের কাছে হ্যান্ডেল করব। নাতাশা বলে ওকে, আর বলে তাহলে কোথায় ঘুরতে যাবে? সুরাজ বলে আমি বিয়ে করব। তা শুনে নাতাশা তাকে থাপ্পড় দিয়ে বসে আর কান্না করে। সুরাজ বলে তুমি আমাকে ভুল ভাবছ। নাতাশা বলে আমি পর্ন স্টার, সবাই আমাকে বক করে, ভালোবাসতে পারে না। সুরাজ বলে আমি তোমাকে ধোকা দেইনি। নাতাশা কোনো কথা না শুনে সুরাজকে চলে যেতে বলে আর সেখান থেকে চলে যায়। পরে সুরাজ তাম্বেকে ডাকে আর কেসের লিপ পেপার তাকে দেয়। তাম্বে কমিশনার কাছে যাবে তখনই স্বপ্না তাকে ডাকে। তাম্বে পেপারটি রেখে স্বপ্নার কাছে আসে। স্বপ্না বলে কেসের জন্য সুরাজ পারফেক্ট না, তুমি কমিশনারের কাছে বলবে। তাম্বে মুচকি আসে আর রাজি হয় না। স্বপ্না চুপ হয়ে থাকে আর সেখান থেকে চলে যায়। পরে নাতাশা সুরাজের কাছে আসে। সুরাজ তাম্বেকে চলে যেতে বলে। তাম্বে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। নাতাশা তাকে জড়িয়ে ধরে আর বলে আমি সরি, জানি না আমার কি হয়েছিল। আর বলে তুমি না থাকলে আমার কি হবে? সুরাজ বলে আমি তোমার কিছু হতে দিব না। এ বলে তাকে জড়িয়ে ধরে আর তারা দুজনকে কিস করে। পরে সুরাজ আর সিমি গাড়ি করে পার্টিতে আসে। সিমি বলে বিয়ের আগে তোমার সব ফ্রেন্ড আমাকে ভাবি বলে ডাকা শুরু করে দিয়েছে, আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করি। আর বলে বাবা ঠিকই বলেছে, তার পুত্র একটা হীরা। এ বলে হাসে। সুরাজ চুপ করে থাকে। পরে তারা জয়ের বাসায় চলে আসে। জয় বলে ভাবি প্লিজ ডান্স করেন। সিমি রাজি হয় না। সুরাজ অনুমতি দিলে সিমি ডান্স করে আর এনজয় করে। সুরাজ সেখান থেকে চলে যায় আর বারিন্দায় সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সিমি বিষয়টা খেয়াল করে আর তার কাছে আসে। সাথে ফোনটি রেখে বলে কি হয়েছে, এত কি নিয়ে চিন্তা করছো? সুরাজ বলে তুমি খুশি? সিমি বলে আমি অনেক খুশি। সুরাজ বলে আমি লিভ অ্যাপ্লিকেশনটি ফিরিয়ে নিয়েছি। তা শুনে সিমি থ হয়ে যায় আর বলে সুরাজের ফোনটি নিয়ে সেখান থেকে চলে যায়। পরে সিমি বাসায় চলে আসে। তখন নাতাশা ফোন দেয়। সিমি চুপ হয়ে যায়। পরে সিমি বাসায় চলে আসে। তখন নাতাশা ফোন দেয়। সিমি চুপ হয়ে যায় আর নাতাশার সাথে চ্যাটিং করা দেখে থ হয়ে যায় আর কান্না করে। পরে স্বপ্নে একটি দোকানে আসে যেখানে জয় জব করে। ম্যানেজার বলে তুমি সিআইডি ম্যামকে সাহায্য করবে আর তাকে সিসি ফুটেজ দেখাও। জয় বলে ওকে স্যার। জয় তাকে সিসি ফুটেজ দেখায়। স্বপ্না দেখে কেউ একজন মাস্ক পরে দেওয়াল টপকাচ্ছে। তা দেখে স্বপ্না বলে এই ফুটেজগুলো আমার প্যান ড্রাইভে দাও। জয় বলে ওকে ম্যাম, আর ফুটেজগুলো তাকে দেয়। স্বপ্না ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে এই দোকানের সামনেই নাতাশার বাসা ছিল। জয় তখন সুরাজকে ফোন দেয় কিন্তু তার ফোনটি বন্ধ দেখায়। পরে সিমি জয়ের চেম্বারে আসে আর বলে তোমার ফোন আমি বলে নিয়ে এসেছি। সুরাজ অবাক হয়ে যায় আর তার ফোনটি ফেরত দেয়। সিমি বলে আমি এই বিয়ে ভেঙে দিতে চাই। সুরাজ বলে আমাকে এক্সপ্লেন করতে দাও।
সিমি বলে আর কি এক্সপ্লেন করবে, বিয়ের 10 দিন আগে তুমি অন্যজনের প্রেমে পড়ে গিয়েছ, এই বলে কান্না করে। সুরাজ চুপ হয়ে থাকে। সিমি বলে তুমি চিন্তা করো না, আমাদের সম্পর্ক কি কারণে ভেঙেছে আমি কাউকে বলবো না, আর বলে এইসব জানতে পারলে বাবা অনেক কষ্ট পাবে, এই বলে কান্না করে সেখান থেকে চলে যায়। তাম্বে এই বিষয়টা খেয়াল করে। পরে স্বপ্নে এসে কমিশনারকে সিসি ফুটেজ দেখায় আর বলে নাতাশা হচ্ছে খুনি। কমিশনার বলে এই ফুটেজ যথেষ্ট প্রমাণ নয়। তা শুনে স্বপ্ন চুপ হয়ে যায়। পরে সুরাজ বাসায় আসে আর বলে তুই কেন সিমির সাথে সম্পর্ক ভেঙেছিস, আর বলে এত ভালো মেয়েকে কেন বিয়ে করবি না। সুরাজ চুপ করে থাকে। মা বলে আমি জানি সব দোষ তোমার ছেলের, তাকে জিজ্ঞেস করো সে কি করেছে, এ বলে সেখান থেকে চলে যায়। বাবা বলে তোমাদের দুজনের চয়েস করার সুযোগ আছে, তুমি তাকে বিয়ে করবে কিনা, এ বলে সেখান থেকে চলে যায়। সুরাজ বাসা থেকে বের হয়, তখন সেখানে জয় আসে আর বলে তোকে পেয়ে ভালোই হলো। সুরাজ বলে কি হয়েছে। জয় বলে আমাদের দোকানে সিআইডি স্বপ্নমেম এসেছিল, নাতাশাদের বাসার সিসি ফুটেজ নিয়ে গেছে আর তাকে সিসি ফুটেজ দেখায়। তা দেখে সুরাজ থ হয়ে যায়। পরে স্বপ্না তাম্বেকে এই ফুটেজ দিয়ে দেখায় আর বলে তুমি এখন কি করবে। তাম্বে চুপ হয়ে যায়। পরে সুরাজ নাতাশার কাছে আসে আর বলে তুমি আমার সাথে খেলছো নাকি। নাতাশা বলে মানে। সুরাজ তাকে সিসি ফুটেজটি দেখায়। নাতাশা ভিডিও দেখে চুপ হয়ে যায় আর বলে তোমাকে সকল কিছু আগে বলা উচিত ছিল। সুরাজ বলে তোমার মামা শুধু প্রপার্টির জন্য ঋষভকে মেরেছে। নাতাশা বলে না, আর সকল কিছু বলতে থাকে যে আমার মামা শুধু নাবালক মেয়েদের পছন্দ ছিল আর তাদেরকে ভোগ করতে না পারলে আমাকে ভোগ করতো। মামি বাসায় না থাকলে মামা বাসায় মেয়ে নিয়ে আসতো। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ডাক্তার শর্মা একটি মেয়েকে তার বাসায় নিয়ে আসে। নাতাশা তা দেখে। শর্মা চোখ গরম করলে নাতাশা ঘরে ঢুকে পড়ে আর বিছানায় শুয়ে কান্না করে। হঠাৎ করে শর্মা নাতাশার উপরে আসে আর তাকে বেডরুমে নিয়ে আসে। নাতাশা দেখে মেয়েটি মরে গিয়েছে। শর্মা বলে আমি তাকে মারিনি, চিৎকার করতেছিল, আমি শুধু মুখ চেপে ধরেছি আর সে মরে গিয়েছে। পরে শর্মা মেয়েটির জামা কাপড় নাতাশাকে পরতে বলে। নাতাশা রাজি হয় না, শর্মা তাকে মারে। তাতে নাতাশা রাজি হয়। শর্মা ফোন দেয় আর বলে এই ঠিকানায় চলে যাবি। নাতাশা জামা পরে বাসা থেকে বের হয়। শর্মা বলে এই ফোন থেকে একটি ক্যাব বুক করবি আর মেয়ের ঠিকানায় চলে যাবি। নাতাশা কথা মতো একটি ক্যাব বুক করে আর মেয়ের ঠিকানায় চলে আসে, যাতে পুলিশ বুঝতে পারে মেয়েটি শর্মার ঘর থেকে চলে গেছে। পরে নাতাশা মামার গাড়িতে চলে আসে আর তারা দুজন বাসায় চলে আসে। পরে শর্মা তার বাড়ির সামনে গর্ত করে আর মরে যাওয়ার মেয়েটিকে পুঁতে রাখে। নাতাশা সকল কিছু দেখে আর ভয় পেয়ে যায়। শর্মা বলে এই মেয়ের ব্যাপারে যদি কেউ জানে তাহলে তুই জেলে যাবি, কারণ এই কাজে তুইও জড়িয়ে আছিস, বুঝতে পেরেছিস। নাতাশা বলে হ্যাঁ। সিন বর্তমানে চলে আসে। এসব ভেবে নাতাশা কান্না করে। সুরাজ বলে তুমি কোনো অপরাধের সাথে জড়িয়ে নেই, কারণ সেই সময় তুমি নাবালক ছিলে, আর বলে তোমার মামা যা বলেছে তুমি তাই করেছ, এই বলে নাতাশাকে বুকে টেনে নেয়। নাতাশা কান্না করে। পরে সুরাজ দ্রুত পুলিশ স্টেশন আসে আর বলে তাম্বে টিম রেডি করো, কিন্তু সবাই চুপ করে থাকে। তা দেখে সুরাজ বলে তুমি আমার টিমকে হাইজ্যাক করেছ। স্বপ্না বলে টিম না, কেস হাইজ্যাক করেছি। সুরাজ বলে তোমরা সবাই বুলের ওপরে আছো, খুন নাতাশা করেনি, তার মামা শর্মা করেছে। স্বপ্না বলে তুমি এই প্রমাণ কোথা থেকে পেয়েছ। সুরাজ বলে নাতাশা থেকে। স্বপ্না বলে তুমি সেখানে কেন গিয়েছ। সুরাজ বলে জিজ্ঞাসাবাদ করতে। স্বপ্না তখন একটি ছবি দেখায় আর বলে এইভাবে জিজ্ঞেস করেছ। তা দেখে সুরাজ চুপ হয়ে যায়। স্বপ্না বলে এবার তুমি নাতাশাকে বাঁচাতে পারবে না। সুরাজ বলে দেখা যাবে, আর সেখান থেকে চলে যায়। স্বপ্নার মনটা খারাপ হয়ে যায়। পরে সুরজ বাসায় আসে। নিউজে বলা হয় এখনো ঋষভ মার্ডারের খুনিকে ধরতে পারেনি পুলিশ, কিন্তু সুরজের সাথে নাতাশার অ্যাফেয়ার চলছে। তা শুনে বাবা টিভি বন্ধ করে দেয় আর লজ্জায় মাথা নিচু করে রাখে। মা রেগে যায় আর সুরজকে থাপ্পড় দিয়ে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। সুরজ বাবার কাছে আসতে চায়, কিন্তু বাবা তাকে থামিয়ে দেয় আর বলে এর জন্যই তুমি সিমির সাথে সম্পর্ক ভেঙে দিয়েছ। সুরজ চুপ হয়ে থাকে। বাবা বলে আমি সমাজকে বলে দিব আমার কোনো সন্তান নেই, আর তাকে বাসা থেকে চলে যেতে বলে। এ বলে সেখান থেকে চলে যায়। সুরজের কোনো কথা বাবা শোনে না আর কান্না করে। পরে সুরজ বাসা থেকে বের হয়ে যায় আর জয়ের বাসায় আসে। জয় বলে যেদিন থেকে পর্নিশটা তোর লাইফে আসে সেদিন থেকে তোর জীবন খারাপ যাচ্ছে। সুরাজ চুপ হয়ে থাকে। পরদিন সুরাজ নাতাশার বাসায় আসে আর বলে তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। সুরাজ বলে কেস ক্লোজ না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে থাকতে পারবো না। নাতাশা চুপ হয়ে থাকে। সুরাজ তাকে সান্ত্বনা দেয় আর বলে কি ভাবছ। নাতাশা বলে একজন অনাথ মেয়ের জন্য কেউ এত বড় স্যাক্রিফাইস করবে আমি ভাবতে পারিনি। সুরাজ বলে আমি তোমার জন্য সব করতে পারবো। পরে তারা দুজন রোমান্টিক হয়ে একজন আরেকজনকে কিস করে। সুরাজ বাসায় এসে ঘুমিয়ে পড়ে আর বাজে স্বপ্ন থেকে তার ঘুম ভেঙে যায়। পরের দিন উকিল কমিশনারের কাছে আসে, তখন সেখানে স্বপ্ন আসে। কমিশনার বলে এই কেসে উকিল আমাদের সাহায্য করবে। উকিলের নাম রবার্ট। রবার্ট বলে সিসি ফুটেজে যাকে তোমরা দেখেছ সে নাতাশা নয়, সে হচ্ছে ডক্টর শর্মা, কারণ 10 বছর আগে তার নামে একটি কেস হয়েছিল। মেয়েটির লাশ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তাই কেসটি বন্ধ হয়ে যায়। পরে স্বপ্না টিম নিয়ে দ্রুত শর্মার বাসায় চলে আসে আর পুরো ঘর সার্চ করে। শর্মা বলে এসব কী হচ্ছে। তাম্বে তখন তাকে থাপ্পড় দিয়ে বসে। শর্মা থ হয়ে যায়।
আর বাড়ির সামনে ঘুরতে থাকে। তখন একজন কনস্টেবল কাগজে মোড়ানো একটি চাকু পায় আর স্বপ্নার কাছে নিয়ে আসে। পুলিশটি বলে চাকুতে এখনো রক্ত লেগে আছে। তা দেখে শর্মা অবাক হয়ে যায় আর বলে এটা কোথা থেকে এলো, আমি কিছুই জানি না। পুলিশ বলে ম্যাম বডি পাওয়া গিয়েছে। স্বপ্না সেই 10 বছর আগের নাবালক মেয়ের কঙ্কাল দেখে অবাক হয়ে যায় আর ডক্টর শর্মাকে ধরে পুলিশ স্টেশন নিয়ে আসে। নাতাশা চুপ হয়ে থাকে। ডক্টর শর্মা বলে আপনারা দোষীকে খুঁজে পাচ্ছেন না, তাই বারবার আমাকে ধরে নিয়ে আসছেন। স্বপ্না বলে মেয়ের লাশ তোমার বাসাতে পেলাম আর ঋষভকে যে চাকু দিয়ে খুন করা হয়েছে সেটাও তোমার ঘরে পেলাম, তবুও তুমি অস্বীকার করছো। শর্মা বলে ওই মেয়ের লাশ কোথা থেকে এসেছে আমি জানি না, আর ওই চাকু কিভাবে এলো আমার কোনো আইডিয়া নেই। কিন্তু ঋষভ যেদিন খুন হয়েছিল সেদিন আমি আমার স্ত্রীর সাথে ছিলাম। আমার কথা বিশ্বাস না হলে আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন। স্বপ্না বলে ওকে, আর নীলার কাছে চলে আসে। নীলা বলে আপনার যা জিজ্ঞেস করার এখানেই করেন। স্বপ্না বলে 12 তারিখ রাতে ডক্টর শর্মা আপনার সাথে ছিল? তা শুনে নীলা চুপ হয়ে যায় আর বলে না, সে রাতে কোথায় যেন গিয়েছিল। স্বপ্না বলে আপনি সত্যি বলছেন? আর বলে ডক্টর শর্মার কিন্তু সাজা হতে পারে। নীলা বলে আদালত তাকে যেই সাজা দিবে তবুও তার জন্য কম হবে। তা শুনে সবাই চুপ হয়ে যায়। নাতাশা কান্না করে এসে মামিকে জড়িয়ে ধরে। নীলা বলে মাফ করে দে বেটা, আমি তোর জন্য কিছুই করতে পারিনি। পরে সুরাজ বলেছিলাম না আমি তোমার কিছু হতে দিব না। নাতাশা ধন্যবাদ বলে তাকে জড়িয়ে ধরে। পরে তারা কিছু ভালো মুহূর্ত পার করে। রাতে সুরাজ তার বাসায় চলে আসে আর স্নান করে জামাটি পরে নেয়। তখন তার প্রতিচ্ছবি বলে তোর জুতা কই? সুরাজ দেখে তার জুতা নেই। আর একটি মেয়ে এসে তার ঘাড়ে ইঞ্জেকশন পুশ করে, যা আমরা ওই ফ্রিজে শুরুতে দেখেছিলাম। পরে সুরাজ টিনার কাছে আসে আর বলে এই স্বপ্নটি আমাকে কিছু বলতে চায়। টিনা বলে এর উত্তর তোমাকেই বের করতে হবে। সুরাজ বলে এটাই হলো আমার গল্প। আর বলে তুমি একবার পরে আমাকে উত্তর দিবে। টিনা বলে তুমি নিজেই পড়ো, তাহলে উত্তর পেয়ে যাবে। সুরাজ বাসায় এসে পড়ে আর চিন্তা করে। তখন সে নাতাশার কথা ভাবে যে ওই দিন তার প্যানিক ওঠার পর মেডিসিন নিয়েছিল, কিন্তু সাথে সাথে তার ঘুম আসেনি। তাই সুরাজের সন্দেহ হয় আর ডক্টরের সাথে দেখা করে। ডক্টর বলে এই মেডিসিন সেবন করলে শরীরকে আস্তে আস্তে নিস্তেজ করে দেয়। সুরাজ বলে কয় ঘন্টা লাগতে পারে? ডক্টর বলে 1-2 ঘন্টা। তা শুনে সুরাজ থ হয়ে যায় আর চেম্বার থেকে বের হয়ে যায়। পরে সুরাজ নীলার কাছে আসে আর বলে 12 তারিখ রাতে আপনার স্বামী শর্মা আপনার সাথেই ছিল, কিন্তু আপনি মিথ্যা বলেছেন কেন? নীলা বলে সে হাজবেন্ড না, একটা পশু। আমি জানি নাতাশা আমার হাজব্যান্ডকে ফাঁসানোর চেষ্টা করেছে, তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমি সেম কাজটাই করতাম। সুরাজ বলে তাহলে ওই চাকুটা কিভাবে আসলো? নীলা বলে ঋষভের খুন হওয়ার 2-3 দিন পর নাতাশা আমার বাসায় আসে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। নাতাশা নীলার বাসায় আসে। নীলা বলে কেমন আছো? নাতাশা বলে ঋষভ খুন হওয়ার পর মিডিয়া, নিউজ, ইনভেস্টিগেশন এসব দেখে আর ভালো লাগে না। নীলা বলে আমি চা বানিয়ে আনছি, তুমি বসো। নাতাশা বলে আমি আসি আপনার সাথে, আর বলে দুজন মিলে কথা বলবো। নীলা বলে আসো। নীলা চা বানায়। সেই ফাঁকে নাতাশা চাকুটি নিচের একটি বক্সে রেখে দেয়। নীলা তার দিকে তাকালে সে ভয় পেয়ে যায়, কিন্তু বুঝতে পারে না। সিন বর্তমানে চলে আসে। এসব শুনে সুরাজ স্থ হয়ে যায় আর নাতাশাকে কল্পনা করে অ্যালকোহল পান করে। পরে সুরাজ নাতাশার বাসায় আসে আর তাকে গান পয়েন্ট করে। নাতাশা চুপ হয়ে যায় আর বলে এটা কি ধরনের মজা? সুরাজ বলে এই গান সত্যি, এই গানের ভিতরে যে বুলেট সেটাও সত্যি, আমি কোনো মজা করছি না। নাতাশা বলে তুমি কি পাগল হয়ে গিয়েছ? সুরাজ বলে তুমি আমার সাথে কেন খেললে? নাতাশা বলে কিসের খেলা? সুরাজ বলে সত্য মিথ্যার খেলা। এ বলে তাকে সোফায় বসায় আর সুরাজ বসে তাকে গান পয়েন্ট করে রাখে। নাতাশা চুপ হয়ে যায়। সুরাজ গান থেকে সকল বুলেট বের করে আর 2টি বুলেট ভরে গানটি রেখে দেয়। নাতাশা বলে তোমার কি হয়েছে? তুমি এরকম আজব বিহেভ করছো কেন? সুরাজ বলে প্রমাণ করার জন্য। আর বলতে থাকে মার্ডার দিন তুমি ঋষভের কাছে আসো। পরে তারা দুজন রোমান্টিক হয়ে ইন্টিমেট হয় এবং ইন্টিমেট শেষে ঋষভ নাতাশাকে রিং দিয়ে প্রপোজ করে আর বলে আই লাভ ইউ। এ বলে আবারও ইন্টিমেট হয়। তা শুনে নাতাশা সাইকো হয়ে যায়, কারণ ছোটবেলায় মামা তাকে আই লাভ ইউ বলে ভোগ করতো, তাই নাতাশা আই লাভ ইউ কথাটা শুনতে পারতো না। পরে রাত গভীর হলে ছোট নাতাশা তার মনে জেগে ওঠে আর এত বছর অত্যাচারের প্রতিশোধ নেওয়ার চিন্তা করে। পরে নাতাশা নিচে এসে চাকু নেয় আর উপরে চলে আসে। সাথে ডক্টর শর্মাকে কল্পনা করে যে কিনা আই লাভ ইউ বলে তাকে যৌন অত্যাচার করত। এইসব ভেবে নাতাশা ঋষভকে শর্মা মনে করে খুব নির্মমভাবে খুন করে। যখন নাতাশার হুঁশ ফিরে আসে তখন ঋষভকে অবস্থায় থেকে হতভম্ব হয়ে যায় আর স্নান করে খুব কান্না করে। আসলে নাতাশা খুনি নয়, সে এই খুন ইচ্ছে করে করেনি, তাই সে বাচ্চার জন্য মাস্টার প্ল্যান করে। পরে নাতাশা একটি জ্যাকেট পরে নেয় আর তার শরীরে ইঞ্জেকশন পুশ করে। পরে নাতাশা মাস্ক পরে ঘরের পিছন দরজা দিয়ে বাসা থেকে বের হয় আর সামনের দরজা দিয়ে বাসায় প্রবেশ করে আর কিছুক্ষণ ওয়েট করে আবার বাসা থেকে বের হয়ে যায়। সাথে চাকুটি লুকিয়ে রাখে। পরে নাতাশা পিছনের দরজা দিয়ে আবার বাসার ভিতরে আসে। এইভাবে নাতাশা প্রমাণ করেছিল সেদিন এ বাসায় তৃতীয় কেউ ছিল। পরে নাতাশা যে কাপড় পরে ঋষভকে খুন করেছিল তা বেসিনে নিয়ে এসে পরিয়ে দেয় আর গ্লাস নিয়ে উপরে আসতে যাবে, কিন্তু মেডিসিনের রিয়াকশনে নাতাশা অজ্ঞান হয়ে যায়। আর সকালে পুলিশ আসলে নাতাশা সাসপেক্টের বদলে ভিকটিম হয়ে যায়।
সিন বর্তমানে চলে আসে। সুরাজ বলে কেমন লেগেছে কাহিনী, আর বলে আমরা পুলিশরা যখন ক্লু পাই তখন ক্রিমিনালের ইতিহাস বের করে ফেলি। তোমার মুখের সকল পর্দা উঠে গেছে। আমি জানি ছোটবেলায় তোমার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, কিন্তু ঋষভ তোমাকে সত্যিকারের ভালোবাসতো। মামার অত্যাচারের কথা ভেবে ঋষভকে খুন করলে। তা শুনে নাতাশা কান্না করে। সুরাজ বলে তুমি আসলে ক্রিমিনাল না, কিন্তু তোমার ট্রিটমেন্টের প্রয়োজন। নাতাশা বলে তুমি আমাকে গান পয়েন্ট করে এইসব বলতে এসেছ যে আমার ট্রিটমেন্ট লাগবে। সুরাজ বলে সত্য বলতে গান লাগে না, আর গানটি নিয়ে বলে এখানে দুটি গুলি আছে, আমরা কে সঠিক কে মিথ্যা তা উপরওয়ালার উপরে ছেড়ে দিচ্ছি। নাতাশা বলে তুমি এসব কেন করছো, তুমি তো সব জেনে গেছো, আমাকে অ্যারেস্ট করো। সুরাজ বলে এখন তা পসিবল না, আর তার দিকে গান দিয়ে বলে এই পিস্তলটি তোমার মাথায় রাখো আর শ্যুট করো। নাতাশা বলে প্লিজ। সুরাজ বলে তুমি যদি না করো তাহলে আমি করব, আর বলে তুমি যদি সত্য হও তাহলে উপরওয়ালা তোমাকে মরতে দিবে না। নাতাশা কান্না করে। সুরাজ বলে উপরওয়ালার আদালত থেকে বড় আদালত নেই। নাতাশা কান্না করে আর বলে প্লিজ। সুরাজ ধমক দিলে নাতাশা গান নিয়ে তার মাথায় পয়েন্ট করে আর হাত কাঁপতে থাকে, আর শুট করলে নাতাশার কিছু হয় না, সে ভয় গানটি রেখে দেয়। সুরাজ তালি দিয়ে বলে উপরওয়ালা তোমাকে বাঁচিয়ে নিয়েছে, এখন আমার পালা, এই বলে গান নিয়ে তার মাথায় রাখে। নাতাশা এসব করতে মানা করে আর কান্না করে। সুরাজ বলে আমি অনেক গুনাহ করেছি, এ বলে শুট করতে যাবে তখনই নাতাশা তাকে বাঁচিয়ে নেয়, তাতে অন্য জায়গায় ফায়ার হয়। সুরাজ চুপ হয়ে যায়। নাতাশা তাকে আই লাভ ইউ বলে কান্না করে দেয়। সুরাজ তাকে জড়িয়ে ধরে। নাতাশা বলে আমি সকল কিছুর জন্য সরি। আসলে নাতাশা সুরাজকে ভালোবেসে ফেলেছে। সুরাজ বলে আমার সাজা আমি পেয়ে গিয়েছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। এখানে ওয়েব সিরিজটির এন্ডিং হয়। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।